আজ আবারও বৃষ্টি হয়েছে ধরণীতে। রাতের আধারে কালো মেঘেদের দেখা পাওয়া দুষ্কর। আদরের ঘুম আসছে না। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে দাঁড়ালো সে। বৃষ্টির পানিতে বারান্দার মেঝে পিচ্ছিল হয়ে আছে। সেখানে যেতে ইচ্ছে করছে না। মাথা ব্যথা করছে ক্ষীণ। এখন একটু কফি খেলে মন্দ হয় না। দরজা ঠেলে রুম হতে বেরিয়ে পড়ল আদ্র। সিঁড়ি ভেঙে নিচে নামতেই রান্নাঘরে আলো জ্বালানো দেখতে পেল। অস্পষ্ট খুটুর খাটুর শব্দ হচ্ছে। নিমিষে কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো তার। এ সময় রান্নাঘরে কে এসেছে? আদ্র এগিয়ে গেল সেদিকে। চুলা জ্বালিয়ে কেতলিতে পানি গরম করছিল আয়াজ। কারো আসার শব্দ চোখে চোখ তুলে সামনে তাকালো। আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে নিমিষেই জিজ্ঞেস করে উঠল, ভাই, চা পাতা কোথায় রাখছে জানিস? খুঁজে পাচ্ছি না আমি। বলেই ব্যস্ত ভঙ্গিতে সে আবারও চা পাতা খুঁজতে লাগলো। আদ্র চুলার কাছে এগিয়ে বলল, জানি না, তুই না ঘুমিয়ে চা বানাচ্ছিস কেন? উপরের ক্যাবিনেটের একটু ভেতরে হাত দিতেই চা পাতা পেয়ে গেল আয়াজ। হাঁপ ছেড়ে বাঁচল যেন। বলল, ঘুম আসছে না? তুই কি করছিস এখানে? আমারও ঘুম আসছে না। আমাকে একটু কফি বানিয়ে দে তো। আয়াজ ঘোর আপত্তি করে বলল, এখন আমি কফির পাউডার খুঁজবো কোথায়? চা খেলে বল, ঢালি। আদ্র উত্তর দিল না। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে আয়াজও কিছু বলল না। কেতলিতে চা উতরাচ্ছে। 2 কাপে চাটুকু ঢেলে নিল সে। আদ্র চায়ের কাপ নিয়ে সেখানে আলতো চুমুক দিয়ে প্রশ্ন করল, বেলা যাওয়ার পর ওই ঘরে তালা দিয়েছিলি আয়াজ? আয়াজের যেন হঠাৎ কথাটা মনে পড়ল। দাঁত দিয়ে জিহ্বা চেপে হাসার চেষ্টা করে বলল, একদম ভুলে গিয়েছি ভাই। চল এখন যাই, চা খেতে খেতে লাগিয়ে আসবো। বৃষ্টি তো মনে হয় কমে গেছে এতক্ষণে। আয়াজ আর দাঁড়ালো না। কাপ নিয়ে দ্রুত এগিয়ে গেল সদর দরজার দিকে। আদ্র একটু বিরক্ত হলেও কিছু বলল না আর। বাহিরে বৃষ্টি এখনো আছে, তবে আগের মতো না, ঝিরিঝিরি। গায়ে তেমন লাগছে না। তালা লাগাতে গিয়ে 2 ভাই কিছুক্ষণ ওই ঘরটাতেই বসলো। আয়াজ চায়ে চুমুক দিয়ে আরেকটা আগ্রহী গলায় বলল, ভাই, এখন পর্যন্ত তুই মারাত্মকভাবে মরছিস কাকে কাকে? প্রশ্নটা শুনে আদ্রর ভ্রু কুঞ্চিত হলো। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে সে নির্বিকারভাবে উত্তর দিল, একজনকেই মেরেছি। পাশের এলাকার একটা ছেলের হাত ভেঙে দিয়েছিলাম কয়েকদিন আগে। খুব ভালো কাজ করেছিস। তা সে বান্দা কী দোষ করেছিল? চা খাওয়া শেষ। টেবিলে চায়ের কাপ রাখতে রাখতে আদ্র জবাব দিল, ঠিক মনে নেই। রাজনৈতিক কাজে কিছু উল্টাপাল্টা করেছিল বোধহয়। আয়াজ আবারও চায়ে চুমুক দিল। তার কাছে চা একটু রোয়েশই খেতে ভালো লাগে। মুখটাকে একটু গম্ভীর করার প্রয়াস করে সে অকস্মাৎ বলল, ভাই, তোর আর বেলার মাঝে কি চলতেছে বলতো? শরম লজ্জা খেয়ে আমার সামনেই কপালে চুমু টুমু খেলি, আবার কত আদর যত্ন। সত্যি করে বলতো, কি চলছে তোর আর ওর মাঝে? চোখের তীক্ষ্ণতা বেড়ে গেল আদ্রর। ভ্রুযুগল আরো কুণ্ঠিত হলো। স্বাভাবিক স্বরে বলল, ওর সাথে আমার কি হবে? আয়াজ ঠোঁট বাঁকালো। আমিও প্রেম করি ভাই, সত্যি কথাটা বলে ফেলে আবার। আদ্র সঙ্গে সঙ্গে জবাব দিল না। ঘর থেকে বের হতে উদ্যোগী হয়ে বলল, থাকবি নাকি যাবি? আমি তালা লাগিয়ে দেবো এখন। শুনে তার পেছন পেছন আয়াজও উঠে এলো। কণ্ঠের জোর বাড়িয়ে প্রখর আন্দোলন করে উঠল। তুই কিন্তু উত্তর দিচ্ছিস না। আদ্রর সহজ স্বীকারোক্তি। পছন্দ করি আমি। টিভি চলছে। সময় সংবাদে দুর্নীতিবিদ এক নেতাকে দেখানো হচ্ছে। তিনি আজ সকালে ভাষণ দিয়েছেন পাশের শহরে। টেলিভিশনের সাউন্ড আর একটু বাড়িয়ে শায়েদ সাহেব ভীষণ মনোযোগ দিয়ে শুনছেন সে ভাষণ। পাশেই বেলা লাল চায়ে পরোটা ডুবিয়ে খাচ্ছে। বিহান খেলছে ওই দূরে। ভাষণ শুনতে শুনতে শাহেদ সাহেব বেশ আক্রোশ নিয়ে বলে উঠলেন, সব রাজনীতিবিদই এক, প্রচণ্ড খারাপ, বুঝলি বেলা? এই বেটা আগে চাঁদা তুলতো, কিভাবে যে নেতা হলো। এখনকার সব নেতাই গুমড়ো মুখ, আমার চক্ষুগুল। বেলার খাবার গলায় আটকে গেল যেন। মস্তিষ্কে আদ্রর কথা হানা দিল। আদ্র তো রাজনীতিবিদ। বাবার মতো সেও তো ভাবতো তারা খারাপ। তাহলে তো আদ্র খারাপ হয়। কিন্তু পরক্ষণেই বেলার মন খুব গোপনে প্রতিবাদ করে উঠল। সব রাজনীতিবিদ খারাপ হয় না বেলা, কিছু কিছু রাজনীতিবিদ ভালো হয়। বহু কষ্টে গলায় আটকে যাওয়া খাবারটুকু গেলে নিল বেলা। সরব দরজায় করাঘাত হলো তীব্র শব্দে। বেলা উঠতে নিলে তাকে থামিয়ে দিয়ে শায়েদ সাহেব বললেন, তুই বয়, আমি দেখছি। শায়েদ সাহেব উঠে দাঁড়ালেন। সদর দরজার কাছে গিয়ে তা খুলতেই চমকে গেল উনি। গাঢ় নীল রঙের ইউনিফর্ম পরা 5-6 জন পুলিশ সামনে দাঁড়িয়ে আছে।
শাহেদ সাহেব হতবাক গলায় কিছু বললেন। তার পূর্বেই একজন সুঠামদেহী পুলিশ গম্ভীর গলায় সরাসরি প্রশ্ন করল, আপনি সায়েদ সাহেব নিশ্চয়? মিস্টার আয়ুব এহতেশামকে আপনি কি চিনেন? শাহেদ সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। চোখে হাজারো বিস্ময় নিয়ে বিহব্বল গলায় বললেন, জি চিনি, আমার বোনের স্বামী হন। এবার পুলিশটি আর একটু গম্ভীর হলো। উনি আপনার নামে থানায় মামলা করছেন। আপনি নাকি ওনার প্রাপ্ত টাকা পরিশোধ করছেন না? শাহেদ সাহেব বিরক্তি করে উঠলেন। মিথ্যা কথা, আমি শাহেদ সাহেবকে সুযোগ না দিয়ে পুলিশটি গাঢ় গলায় বলল, যা বলার থানায় গিয়ে বলবেন। করিম, ওনাকে নিয়ে এসো। ইতিমধ্যে ছোটখাটো হট্টগোল সৃষ্টি হয়ে গেছে বাইরে। আওয়াজ শুনে বেলা খাওয়া ছেড়ে উঠে এসেছে। প্রভা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। তিনিও ছুটে এলেন অচেনা পুরুষের চিৎকার শুনে। বাইরে এসে নিজ বাবাকে পুলিশদের কাছে টানাহেঁচড়া হতে দেখে অনেকটা চেঁচিয়ে বলল বেলা, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন আমার বাবাকে। দ্রুত আসতে গিয়ে বেলার মাথা থেকে ওড়না পড়ে গেছে। মুখশ্রী মুহূর্তেই ভয়ে কাতর, ভীতুগ্রস্ত, চোখ জ্বালা করছে। কান্না আটকে শক্ত গলায় বাবাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে সে। আশেপাশের প্রতিবেশীগুলো উকিঝুঁকি দিয়ে তামাশা দেখছে। রাস্তার মানুষগুলো বাদ যায়নি, অনেকে তো ভিডিও করছে। তাদেরই একজন রাহেলা দিলদার। আদ্রদের বাসায় কাজ করেন তিনি। মাত্রই বস্তি থেকে হেঁটে হেঁটে কাজে এসেছিলেন। শাহেদ সাহেবের এই পরিণতি দেখে দৌড়ে গেলেন রেখার কাছে। রেখা তখন সপরিবারে টেবিলে বসে নাস্তা খাচ্ছিলেন। রাহেলাকে দেখে তিনি বললেন, বাইরে এত আওয়াজ কিসের রাহেলা? কিছু কি হয়েছে? রাহেলা যেন আরও আগ্রহ পেয়ে গেলেন। রসিয়ে রসিয়ে বললেন, ওই আপনাগো পাশের বাড়ি আছে না, শায়েদ মিয়ার বাড়ি, ওইখানে পুলিশ আইছে। শায়েদ মিয়ারে দেখলাম টাইনা টাইনা নিয়া যাইতাছে। ওনার মাইয়া বেলা আটকাইতে চেষ্টা করতাছে। মাইয়ার সে কি কান্না! ইস, আমার এখনো মায়া লাগতাছে। আয়াজ সঙ্গে সঙ্গে আদ্রর মুখপানে তাকালো। তার খাওয়া থেমে গেছে। স্থির হয়ে বসে আছে সে, চোয়াল শক্ত, হাত মুঠো করা। রেখা চমকে কিছু বলতে গিয়ে আবারও থমকালেন। আদ্র সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, হনহনিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি হতে। আয়াজও আদ্রর পিছু নিল। যেতে যেতে রেখাকে আশ্বস্ত করে বলল, তুমি এখানেই থাকো মা, আমরা দেখি কি হয়েছে। জবাবে রেখা মৃদু কণ্ঠে বললেন, তাই দেখ, এই কয়দিন ওদের উপর কি যে যাচ্ছে। বেলার আহাজারি কেউ শুনছে না। পুলিশগুলো কি পাষাণভাবে তার বাবাকে টেনে নিয়ে যাচ্ছে। ধস্তাধস্তিতে বেলার ওড়না এলোমেলো, নেত্রজোড়া জল আটকাতে অক্ষম। তরতর করে গালজোড়া ভিজিয়ে দিচ্ছে। বেলা আবারও চিৎকার করে উঠল, আমার বাবাকে ছেড়ে দেন বলছি না আপনাদের, তবু কোথায় নিয়ে যাচ্ছেন? বলছি না টাকা দিয়ে দিব। কনস্টেবল করিম বিরক্ত হয়ে এবার ঝাড়ি দিয়ে উঠল। এই মেয়ে, যা এখান থেকে। বলার মাঝে হঠাৎ করিমের শার্টের কলা শক্ত করে ধরল আদ্র। হুঙ্কার ছেড়ে উঠল। ছাড় ওনাকে। পুলিশগুলোর হেড রেগে তাকালো, কঠিন গলায় ধমক দিল, এই ছেলে, এই কলার ছাড়ো। একজন পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আদ্র উত্তর দেওয়া তো দূর, পুলিশ অফিসারের দিকে তাকালোও না। রক্ত লাল চোখে করিমের দিকে চেয়ে আবারও হুঙ্কার ছাড়ল। আয়াজ, সঙ্গে সঙ্গে এগিয়ে এলো আয়াজ। পুলিশ অফিসারটির দিকে ফোন এগিয়ে দিল। পুলিশটি ভ্রু কুচকে ফোন কানে রাখলো। উপাস থেকে কিছু বলতেই দমে গেল সে, আমতা আমতা করতে লাগলো। কথা শেষে আয়াজকে ফোন ফেরত দিয়ে আদ্রর দিকে ভীতু চোখে তাকালো। মাথা নুইয়ে মিনমিনিয়ে বলল, ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। এই করিম, সায়েদ সাহেবের কলার ছাড়ো। করিম বিস্ময় নিয়ে ছেড়ে দিল। আদ্র কলার ছেড়ে সরে দাঁড়ালো। পুলিশ আয়ুব এহতেসামের অভিযোগ বলতেই রাশভারী গলায় সে বলল, আপনারা সবাই চলে যান। আঙ্কেলের যখন সময় হবে তিনি টাকা পরিশোধ করে দেবেন। একে একে সবাই চলে গেল। প্রতিবেশীগুলিও এখন উকিঝুঁকি দিচ্ছে না। রাস্তা আবারও নীরব। প্রভা বেগম শায়েদ সাহেবকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেছেন। বেলা আদ্রর পাশে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। যন্ত্রণায় বুকটা ভীষণ ভারী লাগছে তার। বেলার দিকে ক্ষীণ এগিয়ে এলো আদ্র। গালে আলতো স্পর্শ করে দৃশ্যমান মুক্তোর দানাগুলো বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। থমথমে গলায় আয়াজকে বলল, আয়াজ। আয়াজ তৎক্ষণাৎ সাড়া দিল। বল ভাই। আঙ্কেলের ভিডিও যেন সোশ্যাল মিডিয়াতে না বের হয়,
সবাইকে ওয়ার্ন করবি এবং নিজে থেকে ভিডিওটা ডিলিট করবি, নয়তো তোকে আস্ত রাখবো না আমি। আয়াজ মাথা দুলিয়ে সরে গেল সেখান থেকে। রেখা হয়তো বাড়িতে দুশ্চিন্তা করে প্রেশার বাড়াচ্ছেন। আপাতত ওনাকে শান্ত করতে হবে। আয়াজ চলে গেছে। আদ্র বাকি দূরত্বটুকুও ঘুচালো। আবারও ভেজে যাওয়া গাল অতি সন্তর্পণে মুছে দিল। বেলার ভেজা পাপড়ি গুচ্ছ এক দফা হাত বুলালো। বেলা খুব যত্নে আহ্লাদী হয়ে উঠল। কান্নার আওয়াজ বাড়িয়ে দিল হঠাৎ। সঙ্গে সঙ্গে তাকে নিজের দিকে ফেরালো আদ্র। কোমল স্বরে শান্ত করার চেষ্টা করে বলল, হুশ, আর কাঁদবেন না বেলা, চোখ ফুলে গেছে আপনার। বেশি কাঁদলে মাথা ব্যথা করবে, দেখি আমার দিকে তাকান। বেলার কান্না থেমেছে। নাক টানা শব্দ শোনা যাচ্ছে ক্ষীণ। আখি পল্লব বড্ড ভারী। মুখশ্রী রক্তিম আভায় সিক্ত। অগোছালো চুলগুলো দুহাতে ঠিক করে দিল আদ্র। কানের পেছনে চুল গুজে দিল। বেঠি ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে মাথায় ঘোমটা পরিয়ে দিল সে। মোলায়েম স্বরে ডাকল, বেলা এদিকে তাকান। বেলা তাকালো। চোকাচোকি হলো দুজন। লাল হয়ে যাওয়া নাক, গাল, ঠোঁট আর ফোলা ফোলা চোখ দেখে বেলাকে ভীষণ আদুরে মনে হলো আদ্রর। মনের খুব গোপনে তাকে আদর করার অদম্য ইচ্ছে জেগে উঠল মস্তিষ্কে। হৃদযন্ত্রের ধ্বনি হলো দৃঢ়। আদ্র শুকনো ঢোক গিলল। ওড়নার ওপরেই বেলার চুলে হাত চালালো বেশ কয়েকবার। গাঢ় অধিকার বোধ নিয়ে আদেশের সুরে বলল, বাহিরের লোকেদের নিজের কান্না দেখাবেন না বেলা, তাদেরকে আপনার ওপর মিছে মায়া দেখানোর সুযোগ দেবেন না। তবে যদি খুব বেশি কান্না পায়, আমি আছি। একান্তই আমার বুকে মিশে গিয়ে কাঁদবেন, আমি বাধা দেব না। বেলার চোখ অল্প অল্প কেঁপে কেঁপে উঠল। পরক্ষণেই নেত্রপল্ল পিটপিট করে তাকালো সে। দৃষ্টি নত করল দ্রুত। বলতে চাইল, আমি কাঁদবো না আপনার সামনে। আদ্র অবাক হলো খুব। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল, কেন? কারণ আপনি খারাপ। আদ্র হাসল, বলল, কিভাবে? সে কথার উত্তর দিল না বেলা। মিনমিন করে বলল, বাবার কাছে যাব। আদ্র দীর্ঘশ্বাস ফেলে। বেলার ডান হাত নিজের হাতের মুঠোয় প্রজ্ঞারভাবে নিয়ে বলে, চলুন। শায়েদ সাহেব আর আদ্র মুখোমুখি বসে আছে। ওনার গায়ে অন্য একটি শার্ট জড়ানো। আগের শার্টটি পুলিশের ধস্তাধস্তিতে কাঁধের অংশটুকু বাজেভাবে ছিঁড়ে গেছে। চোখে মুখে একরাশ ক্লান্তি ওনার। মলিন মুখখানা যন্ত্রণায় জর্জরিত। সোফায় হেলান দিয়ে বসে ভাঙা গলায় তিনি জিজ্ঞেস করলেন, কি বলবে বাবা, বলো। আদ্র একটু কেশে নিল। নম্র স্বরে বলল, আমি আসলে সকালের ব্যাপারেই কথা বলতে চাইছি আঙ্কেল। লোকটা যেহেতু থানায় মামলা করেছে, সে হয়তো আরও অনেক কিছুই করতে পারে। তাই এই নিয়ে সব কিছু জানা প্রয়োজন আমার, নয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বলে একটু থামলো আদ্র। শায়েদ সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই লোক আপনার কি হয় আর কত টাকা পায় আপনার কাছ থেকে? শায়েদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমার বোনের স্বামী হয়। বাড়ি বানানোর জন্য 1.5 বছর আগে 3 লাখ টাকা নিয়েছিলাম আমি। এখন পর্যন্ত 1,90,000 টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা কয়েকদিন পরে দিতাম আমি, কিন্তু ও এখনই চাচ্ছে। এত টাকা এখনই দেওয়া আমার জন্য কষ্টের। জমি বেচা কেনার কথা শুরু হয়েছে মাত্র। টাকা পেলেই ওকে দিয়ে দেব, এই অপেক্ষাটাই ও করতে চাইছে না। আদ্র শুনল। এক পলক দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। শায়েদ সাহেবকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার সময় মতোই টাকা দেবেন আপনি। আমি দেখছি ব্যাপারটা। শায়েদ সাহেবও ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু কণ্ঠে একরাশ স্নেহ নিয়ে বললেন, অনেক ধন্যবাদ তোমাকে বাবা, আবার এসো বাসায়। আদ্র মাথা দুলালো। গটগট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। 2 দিন ধরে ভার্সিটি টিউশনি কোথায় যাওয়া হয়নি বেলার। আজকেও যাবে না বলেই ভেবে রেখেছিল সে। কিন্তু বিকেল হতে না হতেই শিক্ষার্থীরা মায়ের কল। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আজকে না আসলে আর আসার প্রয়োজন নেই। বাধ্য হয়ে বেলাও বিরস মনে তৈরি হয়ে নিয়েছে। আদ্রদের বাসার সামনাসামনি আসতেই সরব ফোন বেজে উঠল তার। বেলা দাঁড়িয়ে গেল। ব্যাগ থেকে ফোন বের করতেই স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নম্বর। কল রিসিভ করে কানে ফোন রাখল বেলা। হ্যালো বলার সময়টুকু না দিয়ে উপাস হতে ভরাট পুরুষালী কণ্ঠ বলে উঠল, দাঁড়ান ওখানে, আমি আসছি। বেলা ভ্রু কুচকালো। জিজ্ঞেস করলো,
কে? আদ্র ভাইয়া? ওপাশ থেকে গমগমে উত্তর। হ্যাঁ। বেলা প্রায় তৎক্ষণাৎ পাল্টা জবাব দিল। আপনি আমার নাম্বার কই পেলেন? আমি একজন রাজনীতিবিদ, ভুলে গেছেন? বেলা হকচকালো। কিছু বলতে নিলেই তাকে থামিয়ে দিয়ে আদ্র আবার বলল। দাঁড়ান, আসছি। বেলা দাঁড়িয়ে রইল। আদ্র এলো তার কয়েক মিনিট পরে। কোনোরূপ অনুমতি ছাড়া বেলার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল অতি সন্তর্পণে। ছোট্ট করে বলল, আসুন। বেলা মাথা নিচু করে হাঁটতে লাগলো। যাওয়ার পথে হাত ছাড়ানোর চেষ্টা করলেও হাত ছাড়েনি আদ্র, বরং হাতের বাঁধন আর শক্ত করেছে আরো। মেন রোডে আসতেই রিক্সা চালককে ডাক দিল আদ্র। এই মামা, এদিকে। রিক্সা চালক সঙ্গে সঙ্গে ফিরে তাকালো আদ্রের দিকে। রিক্সা ঘুরিয়ে আসতে লাগলো। তাদের সামনে রিক্সা থামতেই আদ্র বলল, উঠুন। বেলা নিঃশব্দে উঠে বসলো রিক্সায়। আদ্র তার পাশে বসতেই অবাক স্বরে জিজ্ঞেস করলো, আপনিও কি আমার সঙ্গে যাচ্ছেন? আদ্র প্রথমেই উত্তর দিল না। রিক্সা চালক হুট তুলে দিচ্ছিলেন। তাকে থামিয়ে আদ্র বলল, হুট তুলতে হবে না, আর থাকুক। তারপর বেলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, পৌঁছে দিব আপনাকে। বেলা আর কিছু বলেনি। আর চোখে দাম্ভিক নেতা আদ্র ওই ইয়ানিতকে দেখেছে কয়েকবার। আদ্র একবারের জন্য তার মুখপানে তাকায়নি। তার দৃষ্টি স্থির সামনের রাস্তায়। গন্তব্য আসতে রিক্সা থেমে গেল। নিজেকে গুছিয়ে নেমে পড়ল বেলা। আদ্রও নামলো সেই সঙ্গে। বেলা এদিক ওদিক তাকালো, হাঁসফাঁস করে বলল, আসি তাহলে। আদ্র নিশ্চুপ নয়, প্রতিউত্তর করে না। চোখে গম্ভীরতা বাড়ে শুধু। নির্নিমেষ হয় দৃষ্টি। বেলা না যাওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখে তার প্রস্থান। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে। নভস্থলে নিকষ কৃষ্ণ আধার। পড়াতে পড়াতে একটু বেশি দেরি হয়ে গেছে বেলার। তখন রাত 7:04। এলাকাটা নির্জন। রাতের দিকে যানবাহনের দেখা পাওয়া বেশ মুশকিল। বেলা কাঁধের ব্যাগটা ভালোভাবে নিয়ে মেন রোডের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে হঠাৎ দৃষ্টি গেল সুদূর পাশের রাস্তায়। আদ্র দাঁড়িয়ে আছে, সঙ্গে সেই প্রথম দিনের ছেলেগুলো, যাদের একজনকে বেলা চেনে। তাদের এলাকারই শুকনা পাতলা একটা ছেলে। আর একটু কাছাকাছি হতেই চোখাচোখি হলো দুজন, অথচ একদম অচেনার মতো আদ্র তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়েছে, যেন সে চিনেই না বেলাকে। বেলা অবাক হলো খুব। বিস্ময়ে কিছুক্ষণ চেয়েই রইল আদ্রর পানে। আদ্র আর তাকায়নি, একবারের জন্যও না। সরব পাশে রিক্সা থামাতেই চকচকিতে তাকালো সে। বয়স্ক রিক্সা চালক সবকটি দাঁত বের করে হাসলো, জিজ্ঞেস করলো, কোথায় যাইবেন বা? ওঠেন, পৌঁছাইয়া দিই। বেলার খটকা লাগলো। সে তো রিক্সা ডাকেনি, আগ বাড়িয়ে আসার প্রয়োজন কি? বেলা স্পষ্ট ভাষায় মানা করে বলল, আমি যাব না, আপনি যান। আপনি কি ডরাইতাছেন মা? ডরায়েন না, আমি কিন্তু মা ডাকছি আপনারে, ভুল কাম করতাম না। তার সন্দেহ দ্বিগুণ বাড়ল। অচেনা লোকের এমন ভুলোমনা কথা বিশ্বাস করার মতো বোকা সে না। কণ্ঠে অনেকটা শক্ত ভাব নিয়ে বেলা বলল, যাব না, একবার বলছি তো চাচা, জোরাজোরি করছেন কেন? আপনি যান। রিক্সা চালক যেন একটু হতাশ হলো। একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর বেশ অনুরোধ করে বলল, এমন কইরেন না মা, স্যারে কইছে আপনারে যেন ভালো মতো পৌঁছায় দিই, আপনি না গেলে স্যারে রাগ করব। বেলার ভ্রু কুঞ্চিত হলো। আগের ন্যায়ই বলল, আশ্চর্য, আপনার স্যার বললে আমাকে যেতে হবে নাকি? কে আপনার স্যার? অদ্য স্যার। বেলা ক্ষীণ থতমত খেয়ে গেল। আদ্রর নাম শুনে স্বাভাবিক হলো তার কুচকানো ভ্রু যুগল। ভাবলো খানিকক্ষণ, তার কি ওঠা উচিত রিক্সায়? আশেপাশে খালি রিক্সা নেই। বাস আসতে আরও আধা ঘন্টা, দেরি হয়ে যাবে খুব। অনেক ভেবে বেলা শেষে উঠে পড়ল রিক্সায়। ঠিকানা বলতে নিলেই রিক্সা চালক হেসে বলল, আমি জানি মা। বেলা চুপচাপ হয়ে যায়। মনে সন্দেহের দানা এখনো বিরাজমান। এদিক ওদিক তাকিয়ে রাস্তা পরখ করছে সে। অর্ধেক রাস্তা পার হওয়ার পর রিক্সা চালকের ফোনে কল এলো হঠাৎ। তিনি খুব সাবধানে কথা বললেন যেন। ওপাশের ব্যক্তির কথা শুনে শুধু বললেন, আচ্ছা, চিন্তা করো না। রাস্তার মোড় ঘুরে গেল। চিরচেনা এলাকায় প্রবেশ করতেই মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল বেলা। রিক্সা চালক একবার পেছনে ফিরে তার দিকে তাকালো, মুচকি হেসে বলল, এখন ডর কমছে মা। বেলা অপ্রতিভ হলো খুব। লজ্জিত কণ্ঠে ছোট্ট করে বলল, দুঃখিত চাচা, কিছু মনে করবেন না। রিক্সা চালক আবারও হাসল। আরে না, কিছু মনে করি নাই, ডর থাকা ভালো। আর তা আপনার বাসা কোনটা মা? অদ্য স্যারের ফাড়ের বাসা না? জি। ধারণা সঠিক হওয়ায় প্রফুল্ল মনে মাথা দুলালেন তিনি।
কিছুক্ষণ থেমে আবারও জিজ্ঞেস করলেন, আপনি কি হন অদ্র স্যারের? বেলা থতমত খেল, পিটপিট করলো নেত্রপল্লব। থেমে থেমে বলল, কিছু না, আপনার প্রতিবেশী। এ কথার পিঠে রিক্সা চালক আর কিছু বলবেন না। ঝকঝকে সাদা দাঁত বের করে নিঃশব্দে হাসলেন মাত্র। ভীষণ অর্থপূর্ণ হাসি আবহাওয়া একটু শীতল হতেই হাত পা ঠান্ডা কেঁপে ওঠে বেলার। সে ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। ক্ষীণ পাওয়ারে চলা ফ্যানের বাতাসেও কেমন গা শিরশির করে ওঠে। ফ্যানের সুইচটা বন্ধ করে দিল সে। মায়ের সঙ্গে হাত লাগিয়ে টেবিল থেকে আধ খাওয়া খাবারের বাটিগুলো রান্নাঘরে রাখতে লাগলো। প্রভা বেগমের হাঁটুতে ব্যথা, তিনি বেশি হাঁটতে পারেন না, একটু কাজ করতেই হাঁপিয়ে ওঠেন। ডাইনিংয়ের চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেলেন তিনি। হঠাৎ কিছু মনে পড়ায় সচকিত কণ্ঠে বললেন, এই বেলা, ছাদ থেকে কাপড় এনেছিলি বিকালে? আমি বিকেলে বাসায় ছিলাম, তুমি আনোনি? না, মনে ছিল না। যা তো মা, এখন গিয়ে নিয়ে আয়। ভাগ্যিস মনে পড়েছিল, নইলে যে সারা রাত বাইরে পড়ে থাকতো কাপড়গুলো। বেলা বিরক্ত হলো। এই ঠান্ডায় ছাদে গিয়ে কাপড় আনার মোটেও ইচ্ছে নেই তার। চুপচাপ রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমার ছেলেকে পাঠাও, আমি এই ঠান্ডায় যেতে পারবো না। প্রভা বেগম স্বভাব সুলভ হয়ে শান্ত রইলেন। নরম সুরে বললেন, এই রাতে বিয়েন ছাদে যেতে পারবে? তোর মনে হয় উল্টো করে আকাম করে আসবে? তুই একটু যা না মা, আমার পায়ে ব্যথা জানিসই, নইলে আমিই যেতাম। ভেতর থেকে আপনা আপনি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বেলার। চুলায় চা বানানোর জন্য পানি বসিয়েছিল সে। এখন আর খেতে ইচ্ছে করছে না। কেতলি নামিয়ে রাখলো সে। প্রভা বেগম ডাইনিং থেকে আবারও ডেকে উঠলেন। বেলা, যাবি না? চুলার গ্যাস বন্ধ করে বেলা জবাব দিল, যাচ্ছি। বিছানার এক কোণে বসে বিহান ফোনে কার্টুন দেখছে। তার পাশেই বেলার ওড়না, সেটা দিয়ে গায়ে জড়িয়ে নিল বেলা। রুম থেকে বেরোনোর সময় একবার বিরক্তিভরা দৃষ্টিতে তাকালো বিহানের দিকে। ধমক দিয়ে বলল, ফোন রেখে একটু কাজও তো করতে পারিস বিহান, এত ফোনে কি দেখিস? ফোনে গভীর মনোযোগ রেখে বিহান দায়সারা ভাবে উত্তর দিল, কালকে করবো কাজ, এখন কথা বলিও না তো বুবু। ছাদে এসে ক্ষীণ অন্যমনস্ক হয়ে পড়ল বেলা। আদ্রর কথা হুট করেই মানসপটে এসে হানা দিচ্ছে। তাকে সে বুঝে উঠতে পারে না। মস্তিষ্কে বড়সড় জট পাকিয়ে ফেলে। ভাবনা হয় এলোমেলো। আদ্রর ব্যবহার, চোখের অন্যরকম চাহনি বেলার কাছে অস্পষ্ট। আদ্রর করা হুটহাট কাজগুলো তাকে ভাবিয়ে তোলে খুব। আজ বিকেলে যখন আদ্র আদেশ করে বেলাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কল কাটার পর আদ্রর বারান্দায় একবার হলেও তাকিয়েছিল বেলা। লোকটা তখন কান থেকে ফোন নামিয়ে ব্যস্ত পায়ে রুমে ঢুকছিল। এই যে সামান্য বিষয়ে তাকে নিয়ে অস্থির হয়ে পড়া আদ্র ভীষণ ভীতু করে তোলে তাকে। অবাস্তব কিছু ভাবনা মাথায় জেগে বসতে চায়, যা চায় না বেলা। চাওয়াটাও বড্ড দুঃসাহসের কাজ। তার থেকে কাপড় নিতে নিতে হঠাৎ তারে থাকা সুইয়ের ন্যায় সূক্ষ্ম কিছু আঙ্গুল বিঁধে যায় বেলার। ব্যথায় মৃদু কাতরে ওঠে সে। দ্রুত নিজেকে সামলে নিলেও টনটন করে উঠে আঘাতের স্থান। আদ্র পাশের ছাদে ছিল। বেনসনের ৩ নম্বর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল সে। মুখ থেকে আগত বিষাক্ত ধোঁয়াগুলো বায়ুর বিশুদ্ধতায় মিশে যাচ্ছিল তরতর করে। আদ্রর চোখ বন্ধ, গায়ে ধূসর রঙের টি শার্ট। সরব কানে কারো চিৎকার ভেসে আসতেই চোখ মেলল সে। পাশে ফিরে তাকালো। বেলাকে দেখে তৎক্ষণাৎ ফেলে দিল সিগারেট। তা গিয়ে পড়ল বাগানের কোনো এক সুন্দর ফুল গাছের আড়ালে। বেলা তখন আদ্রকে দেখেনি। তীব্র অন্ধকার সেখানে, শীতও বাড়ছে। দ্রুত কাপড় নিয়ে চলে যেতে চাইছিল সে। তাকে বাধা দিয়ে আদ্র উঁচু কণ্ঠে ডেকে ওঠে। বেলা, আকস্মাৎ ডাকে বেলা চমকে যায়। পেছনে ফিরে আদ্রর মুখোমুখি দাঁড়াতেই আদ্র আবার বলে, এদিকে আসুন। বেলা জড়সড় পায়ে কাছে এগোয়। অবাক স্বরে জিজ্ঞেস করে, আপনি এত রাতে ছাদে কি করছেন? আদ্রর ভাবলেশীন উত্তর। সিগারেট খেতে এসেছিলাম। বেলা হকচকালো, নিঃসংকোচ। কথাটি শুনে অবাক নেত্রে চেয়ে রইল। খেয়ালে এলো আদ্রর গালে সদ্য একটা আঁচড় লেগে আছে, বেশ গভীর। সেদিকে তাকিয়ে বেলা জিজ্ঞেস করল, গালে ব্যথা পেলেন কিভাবে? একজনকে মারতে গিয়ে ভুলে লেগে গিয়েছে। বেলার ভ্রু কুঞ্চিত হলো। থেমে থেমে বলল, এমন কাজ করেনি কেন যেখানে নিজের ক্ষতি হবে? আদ্র হাসল, নিঃশব্দে নিষ্প্রভভাবে। কিছু কিছু ক্ষতির মাঝেও আনন্দ লুকিয়ে থাকে বেলা, আপনি বুঝবেন না। বেলা সত্যি বুঝল না। গায়ের চাদরটা আরেকটু আষ্টে পৃষ্ঠে নিল। গালের আঁচড়টির দিকে আরেকবার দৃষ্টি ফেলে বলল, ব্যান্ডেজ করেননি কেন?
ইচ্ছে হয়নি আপনি করিয়ে দেবেন। বেলা আবারও অপ্রস্তুত হলো, এদিক ওদিক তাকালো, হাঁসফাঁস করে বলল। বলার মাঝেই হঠাৎ রেলিং টপকে বেলার একদম কাছাকাছি চলে এলো আদ্র। বিস্ময়ে চোখ বড় বড় হলো তার, কণ্ঠ কেঁপে উঠল। শীতে লাল হওয়া গাল গরম হতে শুরু করলো আবার। নিঃশ্বাস হলো ভারী, বিমূঢ় হয়ে সে বলল। আপনি এ ছাদে এসেছেন কেন? পাগল নাকি? নির্লিপ্ত কণ্ঠে আদ্রর স্বগোক্তোক্তি। হয়তো। বেলা দূরে সরে দাঁড়ালো, ব্যগ্র হয়ে অনুরোধ করলো। আপনি প্লিজ দয়া করে আপনাদের ছাদে চলে যান, কেউ দেখলে অন্য কিছু ভাববে। আদ্র, যাচ্ছেন না কেন? আদ্র তবুও গেল না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে লাগলো বেলাকে। বেলার লজ্জা লাগছে, কণ্ঠে শব্দজোট লেগে গেছে যেন। কাঁপা কাঁপা স্বরে বেলা অস্থির নিয়ে বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? আদ্রর মুখশ্রী নিমিষেই শক্ত হয়ে এলো, দৃষ্টি হলো গভীর, নির্বিশেষ, পলকহীন। এগিয়ে এসে ঘনিষ্ঠ হলো বেলার সঙ্গে। বেলার দুগালে হাত রেখে কপালে কপাল ঠেকালো, চোখ বুঝলো অতি নিবিড়ভাবে। বেলার হাত থেকে কাপড় ফসকে মেঝেতে পড়ে গেছে, চোখ খিচে বন্ধ করে রেখেছে সেও। আদ্র স্নিগ্ধ কণ্ঠে তখন আওড়ালো। আপনাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না বেলা। নির্জন নিস্তব্ধ চারিপাশ, আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। দূর থেকে মৃদু আলোর ক্ষীণ ছটা পড়ছে বেলার মুখশ্রী জুড়ে। বাতাসে প্রেমময় ঘ্রাণ, অথচ মলিন তার আখি জোড়া, মাথা নত করা। ধীরে ধীরে চোখ তুলে আদ্রর দিকে তাকালো সে, খুব আস্তে করে বলল। আপনি সত্যি পাগল হয়ে গেছেন। কি বলছেন আপনি নিজে জানেন? আদ্র ভ্রু কুচকালো। জানবো না কেন? আপনি দয়া করে এসব কথা আর বলবেন না, আমার কাছ থেকে দূরে থাকুন। আদ্র পূর্ণ দৃষ্টিতে তাকালো, স্বাভাবিক স্বরে বলল। নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যেতে বলছেন বেলা? যেন কোথাও খুব জোরে বাজ পড়ল, সেই শব্দে কেঁপে উঠল বেলার সর্বাঙ্গ। শিরা উপশিরায় তৈরি হলো অস্থির কম্পন, শিরশির অনুভূতি। আদ্রর চোখে না পাওয়ার আকুলতা, দৃষ্টি গভীর সমুদ্রের ন্যায়। কতগুলো অব্যক্ত কথার অভিব্যক্তি, বেলার মন যেন নিমিষেই পাথরে পরিণত হলো। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে সে শক্ত কণ্ঠে বলল। আপনি ভুল করছেন। একদম না। রাজনীতিবিদরা খারাপ হয়। কে বলেছে? বাবা। আপনারও তাই মনে হয়? অবাক হয়ে প্রশ্ন ছুড়ল আদ্র। বেলার সময় নিল না, আদ্রর চোখে চোখ রেখে আগের ন্যায় জবাব দিল, হ্যাঁ। আদ্র থমকালো, চেহারায় এক মুহূর্তের জন্য বিস্ময় ভাব বাড়লেও পরক্ষণেই তা ফিকে পড়ে গেল। মুখশ্রী হলো গম্ভীর, দাম্ভিকতায় পূর্ণ। ঠোঁটে হাসির রেশ মাত্র নেই, চোয়ালে শক্ত দাঁড়। তীক্ষ্ণ চোখে সে ভীষণ কঠিন গলায় বলল। তবে পছন্দ করা শুরু করে দিন বেলা এহসান, এই রাজনীতিবিদেরই হবেন আপনি। বেলা বেশিক্ষণ আদ্রর পানে তাকিয়ে থাকতে পারে না, চোখ জ্বালা করছে তার, কণ্ঠ কাঁপছে। আদ্র থেকে দূরে সরতে চাইলে সে স্বেচ্ছায় সরে যায়। এক পলক বেলার দিকে অনিমেষ চাহনি নিক্ষেপ করে রেলিং টপকে চলে যায় ওই ছাদে। বেলা এতক্ষণ ঘোরে ছিল, এইমাত্র সম্বিত ফিরল তার। দ্রুত ছাদের মাঝে থেকে কাপড়গুলো উঠিয়ে ছাদ থেকে যাওয়ার জন্য উদ্যোগী হলো। পেছন থেকে আদ্রর থমথমে গলা শোনা গেল। আমি কিন্তু আমার কথার অমান্য করি না বেলা, আপনি শুধু আমারই হবেন। বেলা দাঁড়ায় না, ব্যগ্র হয়ে সামনের দিকে এক একটা পা ফেলে। আলমারি থেকে একটা অল্প কাজ করা শাড়ি বের করে তা পরে নিল বেলা। তার শাড়ি পরা হয় না অত, তাই আলমারিতে শাড়ির অসংখ্য খুবই নগণ্য। মায়ের শাড়িগুলো অতিরিক্ত ভারী, ওসব পরতে ভালো লাগে না তার। নিজেকে কেমন 100 কেজি ওজনের মহিলা মনে হয়। শাড়ির কুচি অল্প স্বল্প ঠিক করে চুলগুলো খোপা করে নিল সে। সাজ বলতে একটু কাজল। পাশের বাসায় তো যাবে সে, সেখানে এত সাজগোজ করতে হবে কেন? আয়নার দিকে এক পলক তাকালো বেলা। নিজের প্রতিচ্ছবিতে এক সাধারণ রমণীকে দেখা যাচ্ছে, যার কেশগুলো খোপা করা সত্ত্বেও খুব এলোমেলো, অগোছালো, নিয়ন্ত্রণহীন। দুহাত উঁচিয়ে কোনোভাবে আবারও খোপা করে নিল সে। এক হাতে কুচি সামলে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। প্রভা বেগম বিহানের চুল আঁচড়ে দিচ্ছিলেন। বিহানও বেলার রঙেরই একটা পাঞ্জাবি পরে আছে। বেলাকে ভীষণ সাদাসিধে পোশাকে দেখে একটু রেগেই গেলেন তিনি। কপাল কুঁচকে মৃদু ধমক দিয়ে বললেন। এটা কি ধরনের শাড়ি পরেছিস বেলা? মুখে তো কিছুই লাগাসনি মনে হয়।
তোকে কি আমার নাক কাটতে যাচ্ছিস সবার সামনে? বিয়ে বাড়িতে কেউ ভেবে যায়? বেলা বিরক্ত হয়ে বলল, পাশের বাড়িতেই তো যাব মা, সেখানে এত সাজার কি আছে? শাড়ি পরতে বলেছো, পরেছি। তাছাড়া বিয়ের অনুষ্ঠান তো আর হচ্ছে না, আরুর আকত হবে শুধু। মেয়ের কথায় অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না প্রভা বেগম। ক্ষীণ রয়েস হয়ে বললেন, আচ্ছা, না সাজলি, অন্তত শাড়িটা তো পাল্টা। আলমারির একদম সামনে আমার নীল শাড়িটা আছে, ওইটা পর গিয়ে যা। বেলা এবার তীব্র প্রতিবাদ জানালো। মা, আজকে আরুর বিয়ে, আমার না। নীল শাড়িটা কত কাজ করা, তুমি জানো না? ছোটখাটো একটা কাচের লাইট লাগবে আমাকে। বলেই প্রভা বেগমকে সুযোগ না দিয়ে আবার বিহানকে বলল, তোর কি রেডি হওয়া হয়েছে? হলে আয়, আমি এখনই বের হব। বিহান তড়িৎ গতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। বেলার কাছে আসতে আসতে বলল, আমি রেডি, চলো। যাওয়ার আগে একবার মায়ের দিকে তাকালো বেলা। তিনি মুখ ফুলিয়ে বসে আছেন। তা দেখে সে হাসলো একটু, জিজ্ঞেস করলো, তোমরা কখন ওখানে যাবে মা? প্রভা বেগম হতাশ গলায় বললেন, তোর বাবা অফিস থেকে আসলেই যাব। নিস্তব্ধ বাড়িটা হুট করে মানুষে ভরে গেছে। তাদের কাউকেই চেনে না বেলা। কয়েক হাত দূরে এখনো কিছু লোক গাঁদা ফুল নিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত। বিহানের হাত ধরে এদিক ওদিক তাকালো সে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। রেখাকেও কোথাও দেখছে না। এর মধ্যে বিহানও হাত ছাড়ার জন্য বারবার বলছে। রেগে গিয়ে বেলা চোখ রাঙিয়ে তাকালো। এমন শুরু করেছিস কেন বিহান? চুপচাপ দাঁড়াতে পারিস না? কি হয়েছে? বিহান তখন নাক মুখ কুঁচকে উত্তর দিল, ওই যে ওখানে মনে হয় আয়াজ ভাইয়া দাঁড়িয়ে আছে, চলো ওনার কাছে যাই। বিহানের ইশারাকৃত স্থানে বেলাও তাকালো। দূর থেকে আদ্রর চোখের দাগটা নজরে এলো না তার। সুতরাং আদ্রকে আয়াজ ভেবেই সেদিকে এগোলো সে। আদ্র তখন ফোনে কি যেন করছিল। বেলা মৃদু স্বরে ডেকে বলল, আয়েজ ভাইয়া, রেখা আন্টি কোথায় জানেন? আদ্র ফোন থেকে চোখ সরালো। আপাদমস্তক দেখে নিল বেলাকে। তারপর প্রচণ্ড অনীহা প্রকাশ করে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করলো আবার। বেলা আদ্রর সূক্ষ্ম দাগটা দেখতেই চুপসে গেল। নেত্রজোড়া হলো অস্থির। আদ্র এখনও গালে ব্যান্ডেজ করেনি। সে মনে মনে ভাবল, এত বেপরোয়া কেন লোকটা। তক্ষুনি আদ্র গম্ভীর স্বরে বলল, উপরের প্রথম রুমটায় আম্মু আছে, আরুর কাছে। এরপর আর কিছু বলেনি আদ্র। বেলাকে ধন্যবাদ বলার সময়টুকুও দেয়নি। চোখ ধাঁধানো উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেছে মাত্র। আদ্র রেহেন উদ্ভট আচরণে কিংকর্তব্য বিমূঢ় বেলা। কাল সন্ধ্যায়ও এমনই উপেক্ষা করেছিল আদ্র। বেলা বুঝতে পারছে না আদ্র এমন ব্যবহার করছেই বা কেন। ভাবনার আকুল পাথারেই হাত ছেড়ে দৌড়ে অন্যদিকে চলে গেল বিহান। সবার সম্মুখে বেলা ধমক দিতে পারল না। বিহানকে রেখে উপরে চলে গেল। সিঁড়ির কাছের রুমটায় একবার উকি দিতেই রেখাকে দেখতে পেল। আর উকে গহনা পরিয়ে দিচ্ছিলেন তিনি। উৎফুল্লতায় মুখশ্রী জলজল করছে ওনার। ঠোঁটে অমায়িক হাসি। রুমের দরজায় চোখ পড়তেই বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ডেকে উঠলেন রেখা। ওখানে দাঁড়িয়ে আছো কেন বেলা? এদিকে আসো। বেলা আস্তে ধীরে ওনার কাছে গিয়ে দাঁড়ালো। রেখা প্রফুল্ল মনে আবারও বলে উঠলেন, দেখো তো বেলা, আমার মেয়েটাকে সুন্দর লাগছে না? বেলা আরুর দিকে তাকিয়ে মুচকি হাসল। জি আন্টি, ওরুকে ভীষণ সুন্দর লাগছে। আরু মাথা নিচু করে লাজুক হাসল। এক পলক বেলার দিকে তাকিয়ে বলল, বরপক্ষ এসে পড়েছেন, তা নিয়ে তোড়জোড় একটু বেশি শুরু হয়ে গেছে চারপাশটায়। বেলা সবার সঙ্গে ড্রয়িং রুমের পাশটায় যাচ্ছিল। হঠাৎ কেউ তার হাত ধরে আটকে দিল। টেনে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। বেলা ভীত নয়নে হাতটির মালিকের দিকে তাকালো। তার মুখ দেখা যাচ্ছে না। পরনে কালো রঙের পাঞ্জাবি, চুল ভেজা, এইমাত্র গোসল করে এসেছে বোধহয়। বেলা তৎক্ষণাৎ বুঝে ফেলল এটা আদ্র। সে তাকে বাড়ির পেছনের দিকটায় নিয়ে এসেছে, লম্বালম্বি বারান্দায়। বেলার হাত ছেড়ে দিল সে। কপালের ভেজা চুলগুলো এক হাতে ঠেলে বলল, এত সাধারণভাবে না আসলেও পারতেন বেলা, এভাবে আমাকে অসাধ্য না করলেও পারতেন। বেলা ঠোঁট কামড়ালো। অপ্রস্তুত হলো খুব, ভরকালো। বলতে চাইল, আপনি তখন ওভাবে কথা বলছিলেন কেন? আপনি তো বলেছেন দূরে থাকতে। কিন্তু আমি। থেমে গেল বেলার কণ্ঠ। আদ্র এগিয়ে এলো, ছুঁয়ে দিল বেলার নেত্রপল্লব। বেলা চমকিত হয়ে চোখ বন্ধ করে নিয়েছে। পাপড়ি গুচ্ছে বৃদ্ধাঙ্গুল চালাতে চালাতে আদ্র অস্বাভাবিক শান্ত স্বরে বলল, সামনে ইলেকশন বেলা, আমি যখন তখন যে কারোর সামনে আপনার
সঙ্গে কথা বলতে পারবো না। শত্রুরা ওত পেতে থাকে আমার ক্ষতি করার জন্য। আপনাকে আমার সঙ্গে দেখলে আপনারাও ক্ষতি করতে চাইবে। আমি সেটা অবশ্যই চাইবো না বেলা। আদ্র থামল। বেলা তখনও চোখ মেলেনি। শক্ত মনে দাঁড়িয়ে আছে আদ্রর খুব নিকটে, অতি ঘনিষ্ঠে। আদ্র বেলার বন্ধ চোখে চেয়ে থেকে ঢেমে যাওয়া স্বরে আবার বলল, বেলা, আপনি আমার দুর্বলতা নন, শক্তি হবেন, অপ্রিয় নন, প্রিয় বেলা হবেন। সুদূর হতে কোয়েল পাখির ডাক শোনা যাচ্ছে। পাষাণ সূর্যটির আজ একটু দয়া হয়েছে বোধহয়, তেজ নেই অত। বেলা রিকশায় উঠে ওড়নাটা কোলে গুটিয়ে বসল। রিকশা চালক তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন মা? আজকে এত দেরি করে এলেন যে, শরীর সুস্থ আছে? বিনিময়ে হাসল বেলা। জি চাচা, ঠিক আছি। আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, আসতে সত্যি দেরি করে ফেলেছি। ওহ, আমি আরও ভাবছিলাম আপনি আর আইবেন না। যাত্রী কখনো এখান ওটাইতেও নিছিলাম, শুধু দামে পটে নাই। বেলা বিনয়ী ভঙ্গিতে বলল, আপনার আমার জন্য শুধু শুধু দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই চাচা। আমি কোন সময় টিউশন করি না করি তার ঠিক ঠিকানা নেই, আমার নিজেরই তো জানা নেই। আপনি কষ্ট করে আর দাঁড়িয়ে থাকবেন না। এ কথার পিঠে শব্দ করে রিকশা চালক করিম বলল, আরে কি করবা, কষ্ট কিসের? অদ্র স্যার আমারে এই বিশ্বাস করে কাজ খান দিছে, এইটাই আমার জন্য অনেক। উনি না থাকলে এই রিক্সাটাও চালাইতে পারতাম না, পরিবার নিয়ে না খাইয়া মরতে হইতো। বেলা শুনল, তবে কিছু বলল না। ট্রাফিকের লালবাতি জ্বলে উঠতেই থেমে গেল সব গাড়ি, সেই সঙ্গে তাদের রিকশাও থেমে গেছে। বেলা বিরক্ত হলো খুব। এমনিতেও আজ বের হতে দেরি করে ফেলেছে সে, তার উপর এই জ্যাম। বিরক্তিতে বার কয়েক তপ্ত নিঃশ্বাস ফেলল সে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে যান্ত্রিক শহরটাকে দেখতে লাগলো। জ্যাম ছাড়তে এখনো ক্ষীণ দেরি, যানবাহনের ভিড় খুব। এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতে হঠাৎ ডান পাশের ফুটপাতে দৃষ্টি স্থির হলো বেলার। আদ্র ইয়ানিত তার দলবল নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। পরনে সাদা পাঞ্জাবি, ফর্সা মুখটা ঘেমে রক্তিম রং ধারণ করেছে। চোখে কি ভয়ঙ্কর তীক্ষ্ণতা! যেন কোনো বিষয়ে ভীষণ বিরক্ত সে। নাক মুখ কুচকে পাশের ছেলেটাকে ধমক দিচ্ছে একটু পরপর। সবার হাতেই অনেকগুলো কাগজ কার্ড। বেলা চেয়েই রইল আখিজোড়া, দৃষ্টি ফেরাতে নারাজ। রিকশা চালক আদ্রকে দেখতে পেলেন, উৎফুল্ল মনে হেসে বললেন, মা, ওইটা অদ্র স্যারের স্যার না? সামনেই তো ভোট হইব, ওইটার লাইগাই বাইরে হইছে মনে হয়, খারান ওনারে রাখি। বেলা সঙ্গে সঙ্গে মানা করে উঠল। দরকার নেই চাচা, উনি হয়তো ব্যস্ত। রিকশা চালক হতাশ হলো, তবুও বেলার মতামতকে প্রাধান্য দিয়ে বলল, আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। আদ্র বেলাকে দেখতে পায়নি, ব্যস্ত পায়ে চলে গিয়েছে সেখান থেকে। বেলা অন্যমনস্ক হয়ে পড়ে, ভাবে কি কঠিন লোককে নিজের মন দিতে বসেছে সে। এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক থেকে বেশি। বেলারও তার ব্যতিক্রম হয়নি। জ্যাম ছেড়ে দিয়েছে, একে একে চলতে শুরু করেছে সকল যানবাহন। সন্ধ্যা 7:45। রাত হয়ে গেছে প্রায়। চিন্তিত চিন্তিত বেলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। বাহিরের অবস্থাও ভালো নয়, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। বেলা একবার নূপুরের দিকে তাকালো। মেয়েটির লেখা শেষ প্রায়। একটু পর খাতাটা তাকে দিতেই বেলা দ্রুত দেখে নিল লেখাটি, কিছু বানান শুধরে দিল। শেষে পড়া দাগিয়ে চেয়ার ছেড়ে উঠতে নিলেই নূপুরের মা ঢুকলেন রুমে। বেশ কাঠখোট্টা মহিলা তিনি, খুঁতখুঁতে স্বভাবে। বেলা তাকে দেখে মৃদু কণ্ঠে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিল না, গমগমে স্বরে বলল, তুমি এমন করলে তো হচ্ছে না বেলা। এত গাফালতি করলে আমার মেয়েকে পড়ানোর দরকার নেই। প্রতিদিন দেরি করে আসলে আমার মেয়ে বাকি পড়া পড়বে কখন? বেলা এক পলক নূপুরের দিকে তাকালো। সে চুপচাপ মাথা নিচু করে খাতা দাগাচ্ছে। অত্যন্ত নম্র স্বরে বেলা বলল, আমিও মানুষ আন্টি, মাঝে মাঝে দেরি হতেই পারে, কিন্তু তাই বলে আমি তো ইরেগুলার নই। পারলে শুক্রবারেও পড়িয়ে যাই ওকে। ওনার ভালো লাগলো না বেলার কথাগুলো। মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বললেন, এত সব আমি জানি না। তুমি যদি টাইম মতো না আসতে পারো তাহলে আমার মেয়ের জন্য অন্য টিচার খুঁজতে বাধ্য হব আমি। বেলার এবার প্রচণ্ড রাগ হলো, তবে তা প্রকাশ করল না সে। খুব শান্তভাবে হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, তবে এই নতুন টিচার খোঁজা শুরু করে দিন আন্টি, আমি আর নূপুরকে পড়াতে পারছি না। নূপুরের মা চোখ বড় বড় করে তাকালেন, বিস্ফোরিত কণ্ঠে বললেন, মানে
কি বলছো এসব? কয়েকদিন পর আমার মেয়ের পরীক্ষা, আমি এখন নতুন টিচার পাবো কোথায়? বেলা মুচকি হেসে প্রতিউত্তর করলো। তা আপনার আগে ভাবা উচিত ছিল আন্টি। আসি, ভালো থাকবেন। বেলা বেরিয়ে পড়ল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে চিন্তায় ভীতুগ্রস্ত সে। বাইরের অবস্থা আশঙ্কাজনক। এদিকটায় রিক্সা সিএনজি দেখা মেলা মানে মূল্যবান কিছু পাওয়া। তারপরও ছাতাও আনেনি সে। জবুথুপু হয়ে নুপুরদের বাড়ির সদরের দিকটায় দাঁড়ালো বেলা। ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়াল লিস্টে থেকে আদ্রর নম্বর বের করলেও কল দিতে ভীষণ দ্বিধাবোধ করছে সে। সামনে তাকিয়ে একবার দৃষ্টি পরখ করে নিল বেলা। এরপর অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই কল লাগালো আদ্রকে। একবার রিং হলো, দুবার রিং হলো, তৃতীয়বারের সময় কল ধরলো আদ্র। তবে কিছু বলল না। বেলা মিনমিনে কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, শুনছেন আপনি? আদ্রর গম্ভীর স্বরে প্রশ্ন। কোথায় আপনি? বাসায় পৌঁছেছেন? না, বৃষ্টির কারণে বের হতে পারছি না। করিম আঙ্কেল নিতে আসেননি আপনাকে? আসেনি বোধহয়, আমি দেখছি না ওনাকে। ওখানে গাড়ি ঘোড়া নেই, আমিও বুঝতে পারছি না কিভাবে যাব। সে কোমল স্বরে বলল, আপনি এখন কোথায়? স্টুডেন্টের বাসায় আছি। আদ্র কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওখানেই থাকুন, আসছি আমি। আধা ঘন্টা পার হয়ে গেল। আদ্রর দেখা নেই। ক্ষীণ ভয়টা এবার মারাত্মক হলো যেন। শীতও লাগছে প্রচণ্ড। বেলা বাসার একটু ভেতরে গিয়ে দাঁড়ালো সিঁড়ির কাছে। আদ্র এলো তার কিয়ৎক্ষণ পরই। বাসার কোথাও বেলাকে না দেখতে পেয়ে নিমিষেই বুক ভারী হলো তার। অস্থির চিত্তে আশপাশটায় আবারও চোখ বোলালো। নিঃশ্বাসের গতি এলোমেলো, হৃদযন্ত্রের আওয়াজ স্বাভাবিক দ্রুত। বেহিসাবি হয়ে উঁচু কণ্ঠে ডাকতে লাগলো বেলাকে। প্রচণ্ড বৃষ্টির মাঝে সে ডাকটি অস্পষ্ট হলেও শুনতে পেল বেলা। সে দ্রুত পদে বেরিয়ে এলো বাসা থেকে। আদ্রর পরনে এখনো সেই সাদা পাঞ্জাবি, যা বৃষ্টিতে ভিজে তার গায়ের সঙ্গে লেপ্টে আছে। চোখের শিরা উপশিরা লাল আভায় সিক্ত। হাঁপাচ্ছে সে। স্ত্রীর দৃষ্টি বেলার মুখপানে। বেলা আলতো করে ডাকতে চাইল, আদ্র। আদ্র সময় নিল না। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কাঁধে কপাল ঠেকিয়ে চুপ করে রইল অনেকক্ষণ। বেলা তার কাপা হাতটি আদ্রর পিঠে রাখল, আশ্বস্ত করে বলল, অস্থির হবেন না, আমি ঠিক আছি। আদ্র শুনল না, এভাবেই রইল। তারপর একটু শান্ত হতেই নিষ্প্রাণ স্বরে আওড়ালো, আমি আপনাকে অনেক খুঁজেছি বেলা। অনলের তীব্রতা বাড়ছে। প্রচণ্ড ঝড়ে ওলটপালট হচ্ছে সবকিছু। বৃষ্টির সে কি দাপট শব্দ। অশান্ত বক্ষস্থলে গাঢ় যন্ত্রণা। আদ্রের জড়িয়ে ধরার ধরন পাল্টেছে। বাঁধন হয়েছে আরও প্রজ্ঞারও। কাঁধে আগের মতোই কপাল ঠেকিয়ে অনবরত নিঃশ্বাস নিচ্ছে সে। বেলা এক পলক আদ্রকে দেখতে চাইল, কিন্তু তার কাটা দাগযুক্ত গাল ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তার। ধীর স্থির বেলা পিছিয়ে থাকা হাতটা আলতো বোলালো, মৃদু স্বরে বলল, শান্ত হন আদ্র, ছাড়ুন। আদ্র নিজ জায়গা হতে বিন্দুমাত্র সরল না, ওভাবেই রইল। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ছেন না কেন? কেউ দেখে ফেলবে। আদ্র সরে এলো মুহূর্তেই। তার চোখ এখনো রক্তলাল, কপালে অসংখ্য বলিরেখার ভাঁজ। অনিমেষ চোখে একবার বেলার দিকে তাকালো সে। তার সঙ্গে সঙ্গে বেলাও বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। লাল রঙের কামিজটা ভিজে একাকার। নিকষ কৃষ্ণ কেশ বেয়ে অবিরাম পানি ঝরছে। আদ্র তৎক্ষণাৎ অন্যদিকে তাকালো, প্রশ্ন করল, ছাতা এনেছেন? বেলা ছোট্ট করে জবাব দেয়, না। ওদিকটায় গাড়ি রেখে এসেছি আমি, আসুন। আদ্র নিজের হাতের মুঠোয় বেলার হাত গুজে নিল প্রবল অধিকার বোধ নিয়ে। বেলা নিশ্চুপভাবে তার সঙ্গে হাঁটছে, মাঝে মাঝে আর চোখে দেখছে তাকে। সুদূরে গাড়ি পার্ক করা। বৃষ্টির কারণ জনমানবহীন এলাকাটা আরও নিস্তব্ধ লাগছে। গাড়ির দরজা খুলে বেলাকে ঢুকতে ইশারা করলো আদ্র। বেলা বিনা বাক্য ব্যয়ে ভেতরে ঢুকে পড়ল। আদ্র ড্রাইভিং সিটে বসে গাড়ির জানালাগুলো লাগিয়ে দিল এক এক করে। এসি আগে থেকেই বন্ধ। পেছনের ছিটে থেকে একটা কালো রাঙা জ্যাকেট নিল আদ্র। বেলার পাড়ে এগিয়ে দিয়ে বলল, জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিন বেলা। বেলা বাহিরের তাকিয়ে ছিল। শাড়ি ভিজে থাকার কারণে হঠাৎ হঠাৎ কেঁপে উঠছিল সে। চোখ মুছে আসছিল ক্লান্তিতে। আদ্রর কথায় ঘোর কাটল তার। চমকিত হয়ে জিজ্ঞেস করলো, জি। আপনার জামাটা একটু বেশি পাতলা বেলা, জ্যাকেটটা পরে নিন। বেলা অপ্রস্তুত হলো ভীষণ। অপ্রতিভভাবে জ্যাকেটটা নিল।
গায়ে জড়িয়ে নিল পরক্ষণে। গাড়ি স্টার্ট দিয়ে আদ্র গম্ভীর স্বরে আবারও বলল, আমি করিম আঙ্কেলকে বলে দিব আরও সাবধান হতে। ওনার থেকে ওনার নাম্বারটা মনে করে নিয়ে নেবেন। তার আর প্রয়োজন নেই। কেন? ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন ছুড়ল আদ্র। বেলা মলিন কণ্ঠে বলল, আমি আসলে টিউশনিটা ছেড়ে দিয়েছি। নতুন টিউশন না পাওয়া অবধি এটার ঝামেলা কয়দিন নেই। তাতে কি আপনার ভার্সিটি নেই? করিম আঙ্কেল ভার্সিটি পৌঁছে দেবেন আপনাকে। বেলা কথা বাড়াতে গিয়েও আবার চুপ হয়ে গেল। সে বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে পারে না। জ্বর, সর্দি, মাথা ব্যথায় নাজেহাল অবস্থা হয়। এখনও মাথা ব্যথার অসহনীয় যন্ত্রণা চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। আস্তে আস্তে শরীরের সম্পূর্ণ ভর সিটে ছেড়ে দিল বেলা। আধখোলা চোখে অস্পষ্ট দেখতে পেল। গম্ভীর মুখও আদ্র ভ্রুকুচকে ড্রাইভ করছে। বেলার দিকে তাকাচ্ছে না, অথচ ঘুমিয়ে যাওয়ার আগে অবধি বেলা আদ্রর দিকেই তাকিয়েছিল এক মনে নির্বিশেষ ভাবে। বৃষ্টি এখনো কমেনি। নির্জন রাস্তার চারপাশে গাড়ি দাঁড় করানো। হেডলাইটের আলোয় যা একটু রাস্তা দেখা যাচ্ছে, গাড়ির ছোট বাতিগুলো আদ্র নিভিয়ে দিয়েছে। আবছা আলোয় বেলার ঘুমন্ত মুখখানা নিষ্পলক চেয়ে আছে সে, গম্ভীর তৃষ্ণাতুর দৃষ্টিতে। প্রিয়তমাকে মন ভরে দেখার তৃষ্ণা। ঘুমিয়ে থাকলেও শীতে মেয়েটার শরীর থেকে থেকে কাঁপছে। নাক লাল হয়ে আছে। আদ্রর ঠোঁটে অকারণেই ক্ষীণ হাসি বিদ্যমান। হাত বাড়িয়ে বেলাকে নিজের বুকে টেনে নিল সে। এক হাতে বেলাকে আঁকড়ে অন্য হাত দিয়ে এলোমেলো চুলগুলো কানের পিছনে ঠেলে দিল অতি সন্তর্পণে। অধর ছোঁয়ালো তার কপালে। এরপর বেলার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, শুনছেন বেলা, আপনি পাশে থাকলে আমার ক্লান্তি আসে না। শাহেদ সাহেব আজ অফিসে যায়নি। বাসা থেকে জমি বেচার কাজগুলো সেরে ফেলেছেন। সকালে একজন লোক নগদ 10 লক্ষ টাকা দিয়ে গেছেন শাহেদ সাহেবকে। বিনিময়ে নিজের প্রাণপ্রিয় জমিটি লোকটির নামে লিখে দিতে হয়েছে তার। সে থেকে এখন পর্যন্ত সোফায় বসে আছেন তিনি। টেবিলে থাকা এত এত টাকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন একটু পরপরই। প্রভা বেগম মন খারাপ করে কাজ করছেন। স্বামীর কষ্টে তার ভেতরটাও সূক্ষ্ম ব্যথায় কাতরাচ্ছে। বিহানও আজ ভদ্র ছেলের মতো চুপচাপ টেবিলে বসে পড়ছে। বাড়িটা কেমন ফুতুরে বাড়ি হয়ে গেছে। শব্দহীন, বিষণ্ণ প্রত্যেকটা মানুষ। বেলা আস্তে করে বাবার পাশে বসল। মৃদু কণ্ঠে ডাকল, বাবা। শাহেদ সাহেব যেন শুনতে পেলেন না। বেলা আরও একবার ডাকতে সম্বিত ফিরল ওনার। হকচকিয়ে বললেন, কি হয়েছে? বেলা আগের মতোই বলল, এত চুপচাপ বসে আছো কেন? নাস্তা খাবা না? হ্যাঁ, খাবো। আসলে ক্ষুধার কথা টের পাইনি। বিহানকে ডেকে নিয়ে আয় যা। বলতে বলতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। বেশ কয়েকবার প্রভা বেগমকে ডাকলেন জলদি খাবার আনার জন্য। স্বামীর ডাকে প্রভা বেগম হন্তদন্ত পায়ে খাবার নিয়ে এলেন এক্ষুনি। বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব। পরিবারের এই তীব্র জটিলতা ভেতরে ভেতরে হতাশায় ভরিয়ে দিল তাকে। টিউশন না থাকায় ভার্সিটির পর বাসায় থাকা হয় বেলার। হাতে অত কাজ থাকে না। বাসায় বসে বসে টিভি দেখে নতুবা ঘুমায়। বলা যায় অনেকটা অলস সময় কাটছে তার। এর মধ্যে বেলাকে একদিন ডেকে নিয়ে এলেন রেখা। সোফায় সামনাসামনি বসিয়ে রেখে কিছু মেয়েদের ছবি ধরিয়ে দিলেন। চিন্তিত হয়ে বললেন, দেখো তো বেলা, কোন মেয়েটাকে তোমার বেশি পছন্দ হয়? আমি আসলে বুঝতে পারছি না। বেলা হাতে থাকা ছবিগুলোর দিকে তাকালো। খুঁজে খুঁজে সবার শেষে যে ছবিটা ছিল সেই মেয়েটাকে পছন্দ হলো তার। গায়ের রং খুব ফর্সা মেয়েটার। হলুদ শাড়ি যেন জলজল করে ফুটে উঠছে। মিষ্টি মুখশ্রী, মায়াময়। রেখাকে ছবিটা দিয়ে বেলা বলল, এই মেয়েটা দেখতে সুন্দর আন্টি। রেখা যেন নিমিষেই প্রচণ্ড উৎফুল্ল হয়ে উঠলেন। আমারও এই মেয়েটাকেই খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে নীল শাড়ি পরা একটা মেয়ে আছে না, ওকেও আমার ভালো লেগেছিল। তাই বুঝতে পারছিলাম না কাকে ফাইনাল করব। তুমি আমাকে চিন্তামুক্ত করে দিলে। বেলা কৃতজ্ঞতা সমেত হাসল। আয়াজ আর মিটিমিটি হেসে বলল। আয়াজের কথা শুনে বেলা জিজ্ঞাসু চোখে তাকালো রেখার দিকে। রেখা তখন কপট ও রাগ দেখিয়ে বললেন, এত জিজ্ঞেসের কি আছে? বেলাকে আমি এমনিই বলতাম। তারপর বেলাকে বললেন, বেলা, এই মেয়েকে আমি আমার ছেলেদের জন্য ঠিক করেছি। আমরাও তো ইচ্ছে করে ছেলের বিয়ে দিতে, তাই না? আর ওর বিয়েটাও তো হয়ে গেল। এখন এদের মধ্যে কেউ একজন মেয়েটাকে বিয়ে করলেই শান্তি। বেলা আর চোখে একবার আদ্রর দিকে তাকালো। সে আপাতত ফোন চালাতে মশগুল।
আয়াজ দায়সারাভাবে প্রত্যুত্তর করল, ভাইটা জানি না, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। চৌতি এখনও ছোট, আর অনার্স শেষ হলেই তোমার ইচ্ছে পূরণ হবে। আমার বেলা বিহব্বল হয়ে প্রশ্ন করল। এই চৈতি কে? আয়াজ মুচকি হাসল, ফিসফিসিয়ে বলল, গার্লফ্রেন্ড। অমনি ছবিগুলো টেবিলে রাখতে রাখতে বেলা রেখা বললেন, এমন চুপি চুপি বলার কি আছে? সব আকাম তো আমার সামনেই করিস, ফাজিল ছেলে, গাধা। বেলা অবাক হয়ে রেখা আর আয়াজের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই খুব হাসি পেল তার। নিঃশব্দে হাসতে লাগলো। রেখা টেবিলের সবগুলো ছবি পাশে রেখে হলুদ রঙের শাড়ি পরা মেয়েটির ছবি আদ্রর দিকে এগিয়ে দিলেন। প্রবল আগ্রহ নিয়ে বললেন, দেখতো আদ্র, তোর এই মেয়েটাকে কেমন লাগে? আদ্র নেত্রজোড়া ফোনের মাঝেই নিবদ্ধ রাখল। নির্লিপ্ত স্বরে বলল, ভালো লাগেনি? তুই দেখেছিস ছবিটা? ফোন রাখ, রেখে টেবিলে থাকা ছবিটার দিকে তাকা। আদ্র তবুও তাকালো না, বলল, দেখে লাভ নেই, এদের ভালো লাগবে না আমার। রেখা রাগমিশ্রিত কণ্ঠে বললেন, কেন? মেয়েটা তো সুন্দরী। আদ্র বেলার মলিন মুখশ্রীতে গভীর দৃষ্টি ফেলল। অকপটে বলল, আমি এমন মেয়েকে বিয়ে করব মা, যার সাধারণতায় আমি বারবার মুগ্ধ হব।